আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। বায়োলজি ক্লাসরুমের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে এইচএসসি এর হাইড্রার সেকেন্ড পার্টের উপরে। তো আমরা ফার্স্ট পার্ট হচ্ছে আগে করেছিলাম, তো কেউ যদি না দেখে থাকো তাহলে হচ্ছে ক্লাসের পরে ওটা দেখে নিও। ওয়ালাইকুম আসসালাম মিম, ওয়ালাইকুম আসসালাম আনিসা, ওয়ালাইকুম আসসালাম ঐশী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যালো শ্রাবণী, রনি ওয়ালাইকুম আসসালাম, অথয় ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে একটু কমেন্টে জানাও আমাকে যে সাউন্ড ঠিক আছে কি না। হ্যাঁ, একটু জানাও আমাকে। ফ্রম মাই কিচেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম ইউসরা, ওয়ালাইকুম আসসালাম রামিম, মিতালি, রিমঝিম চলে আসছো, তাইফুর ওয়ালাইকুম আসসালাম, সজীব দাস। আচ্ছা ঠিক আছে, তো সব কিছু হচ্ছে ওয়ালাইকুম আসসালাম শিমু, সব কিছু ঠিক থাকলে তোমরা হচ্ছে শেয়ার করে দাও তোমাদের গ্রুপগুলোতে বা চ্যাট গ্রুপে। ওয়ালাইকুম আসসালাম ঐশী। তো সব কিছু ঠিক থাকলে দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আমরা হচ্ছে ওয়েট করব না। তো আজকে আমরা পড়বো হাইড্রা পার্ট 2। হাইড্রা পার্ট 2। ওকে ঠিক আছে, গ্রুপগুলোতে সবাই শেয়ার করে দাও, আমরা হচ্ছে শুরু করে দিব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ফার্স্ট লাইভ ক্লাস শুরু করেছিলাম গত শুক্রবারে। কালকে হচ্ছে শুক্রবার, অর্থাৎ আমাদের লাইভ ক্লাসের এক সপ্তাহের যে জার্নিটা পূর্ণ হতে চলছে। ওয়ালাইকুম আসসালাম ঐশী। আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম যে হাইড্রার নামটা কোথা থেকে আসছে, তারপরে হচ্ছে কে আবিষ্কার করছেন, তারপর বাংলাদেশি প্রজাতি কয়টা, তারপর সেগুলো কালার কীভাবে মনে রাখবো, আর কিছু স্বভাব চরিত্র। হ্যাঁ, ভালো খারাপ কিছু স্বভাব চরিত্র আমাদের সাথে কী মিলে, ওগুলা নিয়ে আমরা খুব মজা করে আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে আমরা মেইনলি বাহ্যিক গঠন এবং অন্তর গঠনের কিছু জিনিস দেখব। হ্যাঁ, তো আজকে আমরা ফার্স্টে দেখব যে হাইড্রার অ্যাকচুয়ালি বাহ্যিক গঠনটা কেমন। তাহলে আজকে আমরা দেখব কি, আচ্ছা কলম, ওকে কলমের কালি শেষ। আজকে আমরা দেখব বাহ্যিক গঠন। তো সরি ফর দ্য নয়েজ। কি ব্যাপার, আজকে কলমে কি হয়েছে? সামথিং ইজ রং। আজকে হচ্ছে আমরা বাহ্যিক গঠন পড়ব। তো বাহ্যিক মানে কি? বাহ্যিক মানে হচ্ছে এক্সটার্নাল, তাই না? এক্সটার্নাল। তাহলে আমরা ইংলিশে কি বলতে পারি? এক্সটার্নাল। এক্সটার্নাল গঠন মানে কি? স্ট্রাকচার। তাহলে এক্সটার্নাল স্ট্রাকচার, ঠিক আছে, বাহ্যিক গঠন। তখন হাইড্রার ছবি হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে টুকটাক একটু দেখছিলাম। ছবিটা দেখতে যদি আমার একটু ফানি লাগে। কয়টা ক্লাস হয়েছে? এইচএসসি এর হচ্ছে একটা লাইভ ক্লাস হয়েছে, আর এসএসসি এর হচ্ছে একটা হয়েছে, আর ইউটিউবে হচ্ছে কিছু আছে। তো দেখো হাইড্রার বাহ্যিক গঠন, বাহ্যিক গঠনে 3টা ভাগ আছে। তো একটা হচ্ছে যে আমাদের হাইপোস্টোম। কি? হাইপোস্টোম, এটাকে ইংরেজিতেও হাইপোস্টোমি বলা হয়। সেকেন্ড আছে কি? দেহকাণ্ড। দেহকাণ্ড বা ট্রাঙ্ক। যদি কেউ ইংলিশ ভার্সনে থাকো, এই জন্য হচ্ছে আমি একটু ইংরেজিগুলো বলার চেষ্টা করতেছি। তো দেহকাণ্ড বা ট্রাঙ্ক। তারপর 3 নম্বর কি? তোমার পাদচাকতি।
চাকতি, বা বলতে পারি কি আমরা পেডাল ডিস্ক। পেডাল ডিস্ক, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কই থাকে, তাই না? তো মনে করো যদি ভাইয়া যদি একটা ছবি আঁকি, জাস্ট কোনো রকম একটা ছবি আঁকা ট্রাই করতেছি এরকমের মতো, তারপর পরীক্ষা এঁকে দিও। তো দেখো এই যে হাইডার, তোমার এটাকে আমরা বলতেছি কি হাইপোস্টোম। কি বলছি? হাইপোস্টোম। হাইপোস্টোম। তো ওই হাইপোস্টোমের মাথায় এরকম ছোট করে তোমার মুখ ছিদ্র থাকে। এটা হচ্ছে মুখ ছিদ্র। মুখ ছিদ্র। তো হাইপোস্টোমটা আমরা কি দেখলাম যে একদম হচ্ছে মৌখিক যে প্রান্ত যেটা সেখানে থাকে, তাই না? তো ওখানে হচ্ছে মুখ ছিদ্র থাকে, এবং মনে করো যে যেহেতু মুখ ছিদ্র থাকে তাহলে কি খাবার খেতে হবে না? তখন খাবার খেতে হলে কি তার একটু সংকোচন প্রসারণ হওয়া দরকার না? তার মানে কি হাইপোস্টোমটা সংকুচিত এবং প্রসারিত হতে পারে। এখন হাইডার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওর মৌখিক যে প্রান্তটা সেটা হচ্ছে খোলা থাকে, কিন্তু আর কোনো প্রান্ত খোলা থাকে না। অর্থাৎ সে হচ্ছে যেদিক দিয়েই খাবার খায় ওই দিক দিয়েই হচ্ছে আবার বর্জ্য পদার্থ বের করে দেয়। হ্যাঁ, এটা শুনতে একটু কেমন জানি লাগলেও বাট হাইডারের ক্ষেত্রে এটা হচ্ছে মেনটেন করতে হয়। আচ্ছা, আমি একটু কমেন্টটা পড়ি। আচ্ছা, তো দেখো আমরা হাইপোস্টোম চিনে ফেললাম এবং হাইপোস্টোমের হচ্ছে কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। তো এখন আসি দেহকাণ্ড। তো দেহকাণ্ডতে আসার আগে আমি হচ্ছে একটু পাদচাকতিতে যাব, কারণ এখানে হচ্ছে দেহকাণ্ডতে কথা অনেক বেশি। সো আমি ডিরেক্ট পাদচাকতিতে যাব। এখন পাদচাকতির অ্যাকচুয়ালি কোনটা? পাদচাকতি হচ্ছে একদম নিচের যে জায়গাটা, হ্যাঁ বেস বলা হয়, এইটাই হচ্ছে কি আমাদের পেডাল ডিস্ক বা পাদচাকতি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পাদচাকতি। তাহলে আমরা হাইডার যে বাহ্যিক গঠন, অর্থাৎ তুমি বাইরে থেকে কী কী জিনিস দেখতে পাও, তো এর মধ্যে আমরা কী কী হাইপোস্টাম চিনলাম আর হচ্ছে পাদচাকতি চিনে ফেললাম। তো এখন হ্যাঁ জোসেফাইড, হ্যাঁ আমি আজকে হচ্ছে জোসেফাইডের টি শার্ট পরেছি, মানে আমার একটু নস্টালজিক লাগতেছে, কলেজ লাইফের কথা মনে পড়তেছিল, সো ভাবলাম যে জোসেফাইড পরে ফেলি। এটা হচ্ছে আমাদের ফর্মাল ডেতে হচ্ছে আমাদেরকে দিয়েছিল কলেজ থেকে। ভালোই আঁকতে পারি। আচ্ছা, তো দেখো এখন আমাদেরকে যে জিনিস জানতে হবে যে আমরা জানলাম যে হাইপোস্টোম হচ্ছে মুখ ছিদ্র থাকে, তাহলে কি ওখান দিয়ে খাওয়ার দাওয়ার করবে, ভালো কথা। এখন পাদচাকতির কাজটা জানতে হবে। হ্যাঁ, এখানে 3টা ইম্পর্টেন্ট কাজ আছে। তো সেই পাদচাকতির কাজগুলো কি কি সেটা হচ্ছে আমরা একটু জানবো। আর হচ্ছে যে নোট করার দরকার নাই, কারণ ভাই হচ্ছে সব বই থেকে বলি। তো বইয়ের বাইরে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন বলি বা ধরো কিছু নোট করার প্রয়োজন হলো তখন হচ্ছে আমি বলে দিব। হ্যাঁ, তো তোমরা এটা নিয়ে প্যারা নেও না। তো পাদচাকতির কাজ কি? পাদচাকতির কাজ হচ্ছে বুদবুদ সৃষ্টি করা। কি করা? বুদবুদ মানে হচ্ছে তোমার বাবল। তোমার হচ্ছে কার্টুনে দেখছো না বা বিভিন্ন জায়গায় দেখছো না যে পানি নিচে গেলে এরকম বাবল বাবল সৃষ্টি হয়? তো এই পাদচাকতিটা তোমার হাইড্রের এখান দিয়ে বাবলের মতো তৈরি করে। ঠিক আছে, বাবল তৈরি করে। এখন বাবল কেন তৈরি করে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা হচ্ছে সে বুদবুদ তৈরি করে সাঁতার কাটতে বা ভাসতে সাহায্য করে। ভাসতে সাহায্য করে। ভাসতে সাহায্য করে। ঠিক আছে, বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। এইগুলো একটা। তারপরে আরও কাজ কি? আরও কাজ হচ্ছে দেখো যে ভাইয়া বলছিলাম না যে তোমার ফার্স্ট ক্লাসে বলছিলাম ভাইয়া যে হাইড্রাটা কিভাবে থাকে। হাইড্রা হচ্ছে তোমার পানির নিচে যে জলজ উদ্ভিদ আছে না, তো জলজ উদ্ভিদের পাতা তারপর কাণ্ড ওগুলোর নিচে সেরকম উল্টা হয়ে থাকে, তাই না? মনে করো এটা হচ্ছে কর্ষিকা বা মুখ হাইড্রা, এগুলো থাকে নিচের দিকে আর পাদচাকতি থাকে উপরের দিকে। তো এইভাবে সে ঝুলে থাকে, তাই না? তো এখন এই যে সে ঝুলে আসে, তো কোনো একটা কিছুর সাথে তো লেগে থাকতে হবে, তাই না? এখন লেগে থাকতে হলে কী লাগবে? আমাদের আঠালো কিছু লাগবে, স্টিকি জিনিস লাগবে। তো এই যে তোমার পাদচাকতিটা আছে, সে হচ্ছে এই জিনিসটা করে। সে হচ্ছে আঠালো রস নিঃসৃত করে। আঠালো রস নিঃসৃত বা সিক্রেট করে। আঠালো রস নিঃসৃত করে তোমার হাইড্রাকে হচ্ছে বিভিন্ন বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। আরেকটা পয়েন্ট আছে
সেটা আমি লিখি, সেটা হচ্ছে তুমি কিভাবে চলাচল করো। আমরা হচ্ছে দৌড়াই, হাঁটি, লাফঝাপ দিই, হ্যাঁ, আরও কত রকম যে অদ্ভুত চলন আছে এটা হচ্ছে বাচ্চাদের দেখলে বোঝা যায়। তো হাইডার কি কি করে, হাইডার কি এরকম লাফঝাপ করে বা কী করে অ্যাকচুয়ালি? তো হাইডার হচ্ছে অনেক ধরনের চলন আছে। তা আমরা সেই চলনগুলো নিয়ে যখন ক্লাস করব তখন একদম ডিটেল জানতে পারবো। কিন্তু এখন যেহেতু আমরা পাদচাকতি পড়ছি, তো একটা চলনের নাম আমাদেরকে মনে রাখতে হবে, সেটা কি গ্লাইডিং চলন। কি গ্লাইডিং, গ্লাইডিং চলনে সাহায্য করে, গ্লাইডিং চলনে সাহায্য। তো এখন প্রশ্ন হলো ভাইয়া গ্লাইডিং চলন কি? গ্লাইডিং চলনটা হচ্ছে আমি এখন বলবো না, কারণ এখন বলতে গেলে অন্যদিকে চলে যাব। মনে করো গ্লাইডিং মানে কি, মানে পিছলে যাওয়া, তাই না? সো আমরা যখন চলন পড়বো ডিটেল তখন গ্লাইডিং পড়বো, বা অনেকে হচ্ছে জানোই যে গ্লাইডিং চলন কী জিনিস। তো এই তো মোটামুটি আমরা পাদচাকতির 3টা কাজ পাইছি। কী কী কাজ পাইলাম? বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে, আঠালো রস নিশ্চিত করে হচ্ছে তোমার কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে, আর কি গ্লাইডিং চলনে সাহায্য করে। পাদচাকতির 3টা কাজ পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। হাইড্রা, ওকে, গ্লাইডিংয়ে হেল্প করে, অথই ভালো অ্যান্সার দিয়েছো। ওকে, তো আমরা হচ্ছে হাইপোস্টম শিখছি, তারপরে পাদচাকতি শিখে ফেললাম, বাকি থাকলো আমাদের দেহকাণ্ড। হ্যাঁ, দেহকাণ্ডটা বাকি থাকলো। তাহলে আমরা হচ্ছে দেহকাণ্ড, দেহকাণ্ড ইংলিশ আমি কি বললাম? দেহকাণ্ড ইংলিশ ভাই বলেছি কি? ট্রাঙ্ক, তাই না? ট্রাঙ্ক। তো তোমরা মনে রাখবা যে হাইড্রার দেহকাণ্ডটা কেমন জানি, বুঝছো? কেমন জানি। তো হাইড্রার দেহকাণ্ডটা কি? কেমন জানি, কেমন কেমন জানি। তো কেমন দিয়ে মনে রাখবা কর্ষিকা। কি কেমন দিয়ে কি মনে রাখবা? কর্ষিকা, কর্ষিকা। ম দিয়ে মনে রাখবা মুকুল, কি মুকুল। আর জ দিয়ে কি মনে রাখবা বলো তো? জ দিয়ে কি মনে রাখবা? জ দিয়ে তোমরা মনে রাখবা হচ্ছে জননাঙ্গ। কি? জননাঙ্গ। এখন তোমাদের কনফিউজড হতে পারে যে ভাইয়া, কনফিউশন হতে পারে যে ভাইয়া যদি জনন কোষ কেন হবে না? দেখো, তুমি বাহ্যিক স্ট্রাকচার পড়তেছো, এখন বাইরে থেকে তুমি কিন্তু জনন কোষ কখনোই দেখতে পারবো না। পারবো না। তোমার কি মাইক্রোস্কোপ লাগবে না? ভিতরে দেখতে হবে। কিন্তু জননাঙ্গ হচ্ছে আমরা বাইরে থেকেই দেখতে পারি, তাই না? সো হচ্ছে বাহ্যিকের মধ্যে এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে হাইড্রার দেহকাণ্ডটা কেমন জানি। তো এটা 3টা পার্ট, একটা হচ্ছে কর্ষিকা, আরেকটা হচ্ছে মুকুল, আরেকটা হচ্ছে জননাঙ্গ। তো এগুলোর ইংলিশ নামগুলো আমরা একটু শিখে নেই। কর্ষিকাকে আমরা ইংলিশে বলতেছি টেন্টাকল, টেন্টাকল। স্পেলিংগুলো বই থেকে একটু দেখে নিও। মুকুল হচ্ছে বার্ড, আর জননাঙ্গ হচ্ছে তোমার গোনাড, তাই না? গোনাড। তো হাইড্রার দেহকাণ্ডকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এখন দেহকাণ্ড কোনটা অ্যাকচুয়ালি? তুই যে দেখো হাইপোস্টম এবং পাদচাকতি, হ্যাঁ, হাইপোস্টম এবং পাদচাকতি, এটার যে মাঝখানের পুরোটা জায়গা, হ্যাঁ, এই পুরোটা জায়গায় হচ্ছে আমাদের দেহকাণ্ড। ঠিক আছে, মনে থাকবে, পুরোটা জায়গা হচ্ছে আমাদের দেহকাণ্ড, দেহকাণ্ড। তো দেহকাণ্ডে হচ্ছে আমরা 3টা জিনিস পড়ছি। কর্ষিকা, তো কর্ষিকা কই থাকে? কর্ষিকা থাকে তোমার এই যে উপরের দিকে হাইপোস্টমের চারপাশে কিছু নুডলসের মতো থাকে, ঠিক আছে? কিছু নুডলসের মতো কর্ষিকা থাকে। তো কিছু নুডলসের মতো কর্ষিকা থাকে। তো এখন তোমরা একটা জিনিস ভুল করো, যেটা যে এই কর্ষিকাকে তোমরা হাইপোস্টমের একটা পার্ট বানায় ফেলো। কিন্তু একটু খেয়াল রাখবার যে কর্ষিকা হচ্ছে হাইপোস্টমের পার্ট না, কর্ষিকা হচ্ছে দেহকাণ্ডের পার্ট, ঠিক আছে? মুখ ছিদ্র একাই হচ্ছে হাইপোস্টমের পার্ট। অনেকে মনে করে যে কর্ষিকা যেহেতু উপরে আছে, সো এটা আসলে হাইপোস্টমের সাথে যায়, বাট যাচ্ছে না অ্যাকচুয়ালি। তারপর মুকুল বা বাড, তো এটা কোথায় থাকে? এটা দেখো যে মাঝখানে এই যে ছোটো বাচ্চার মতো দিছি, এইটাই হচ্ছে মুকুল, বুঝছো?
এইটাই কি, এটাই হচ্ছে মুকুল, এটাই হচ্ছে মুকুল। তারপর কোশ্চেন আসছে যে ভাইয়া জননাঙ্গ কী কী। তো জননাঙ্গের মধ্যে আমরা দেখছি যে কী কী জিনিস আছে, যে তোমার শুক্রাণুর জন্য কি শুক্রাশয়, ডিম্বাণুর জন্য ডিম্বাশয়। তো হাইডার বডির উপরের দিকে, ত্রিকোণাকার বডির উপরের দিকে তোমার হচ্ছে কি থাকবে, শুক্রাশয় থাকবে। কি থাকবে, শুক্রাশয়, শুক্রাশয়, হ্যাঁ, বা আমরা ইংলিশে বলি কি টেস্টিস, টেস্টিস বলি। আর নিচের দিকে হচ্ছে তোমার ডিম্বাশয় থাকবে। নিচের দিকে হচ্ছে ডিম্বাশয় থাকবে, নিচের দিকে ডিম্বাশয়। তো ডিম্বাশয় ইংলিশ কেউ বলতে পারবা? ডিম্বাশয় ইংরেজি কি, যে কেউ? ডিম্বাশয় ইংলিশ কি হতে পারে? এনিওয়ান? ওভারিস, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওভারিস, ওভারিস, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে আমরা এই জিনিসগুলো জানলাম। তো তোমরা হচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও এই মজাদার ক্লাসটা মিস না করে। এবং আমি চাচ্ছি যে হাইডার ক্লিয়ারগুলো তোমাদেরকে, মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিতে। তো ভাই হচ্ছে আরেকবার রিভাইজ দিই, হ্যাঁ। তাহলে আমরা দেখলাম যে হাইডার দেহকাণ্ডটা কেমন জানি। তো কে দিয়ে মনে রাখবো, কোর্সিকা বা টেন্টাকল। ম দিয়ে মনে রাখবো মুকুল বা বার্ড। আর জানি দিয়ে মনে রাখবো জননাঙ্গ বা গোনাড। তো কোর্সিকা আমরা দেখলাম যে হাইপোস্টামের চারপাশে থাকতেছে। তারপরে মুকুল দেখলাম এখানে আছে। জননাঙ্গ কী করলাম, দেখলাম যে দুইটা, উপরের দিকে হচ্ছে শুক্রাশয়, নিচের দিকে ডিম্বাশয়। তো এখন এই যে তোমার কোর্সিকাগুলো আছে, এটা নিয়ে হচ্ছে এখন হচ্ছে আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু ডিটেল জানবো, ঠিক আছে? প্রত্যেকটা সম্পর্কে একটু ডিটেল জানবো। ওকে, অনেকে অ্যান্সার দিছো, ওভারিস, থ্যাংক ইউ। সবাই পারে, আমি কেন পারি না? মেয়েরা একটু বেশি পড়াশোনা করে। আচ্ছা, তো ফার্স্টে আমরা কি পড়বো? ফার্স্টে আমরা পড়বো কি, কোর্সিকা। হ্যাঁ, কোর্সিকা, কোর্সিকা বা টেন্টাকল। তো দেখো ওই যে হাইপোস্টোমের চারপাশে প্রায় 6 থেকে 10টা কোর্সিকা থাকে, ঠিক আছে। এবং এই কোর্সিকাতে হচ্ছে বিভিন্ন তোমার সংবেদী কোষ থাকে। তো এই কোর্সিকাতে কিছু নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। কি থাকে? নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। তো এখন বলতে পারো যে ভাইয়া আপনি তো ফার্স্ট ক্লাসে শুধু নেমাটোসিস্ট বলছিলেন, এখন ব্যাটারি আবার কোত্থেকে আসলো? এখানে আবার ব্যাটারি কি? তো এখন দেখো যে ব্যাটারি কিছুই না, সিম্পল। ব্যাটারি মানে হচ্ছে যখন বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকবে, যখন বিভিন্ন ধরনের তোমার কি থাকবে, যখন বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকবে, তখন ওইটাকে আমরা নেমাটোসিস্ট ব্যাটারি বলতেছি। তো এই কোর্সিকাতে তোমার কোর্সিকার কাজই হচ্ছে যে তোমার আত্মরক্ষায় কাজ করা, খাদ্য ধরতে সাহায্য করা। সো এই জন্য আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে নেমাটোসিস্ট হচ্ছে হাইডার একটা ওয়েপনের মতো, হ্যাঁ, যে সে হচ্ছে এটা দিয়ে প্রতিরক্ষা করে। তুমি তো কিল ঘুষি লাথি মায়েরা হচ্ছে প্রতিরক্ষা করো, তাহলে হাইডার লাগবে না? ওরও তো লাগবে। তো ওর কি নেমাটোসিস্ট আছে। তো যখন এই কোর্সিকাতে এই নেমাটোসিস্টগুলো বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। তো কোর্সিকার সম্পর্কে মোটামুটি এগুলো জানলেই হবে। কী অবস্থা তোমাদের? নেমাটোসিস্ট ব্যাটারি, ভেরি গুড। এবং আরেকটা জিনিস কি, এই যে তোমার কোর্সিকাগুলো আছে, এগুলো হচ্ছে হাইডার দেহের থেকে লম্বা, বুঝছো? মানে হাইডার দেহের যে না সাইজ, তার থেকে কোর্সিকার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে বেশি লম্বা। ওকে, অনেকেই পারতেছো। 6 থেকে 10টা, 6 থেকে 10টা। তো এই যে তোমার কোর্সিকা নেমাটোসিস্ট, এটার মেইন কাজই হচ্ছে তোমার আত্মরক্ষায় সাহায্য করা, খাদ্য গ্রহণে সাহায্য করা, এগুলা যে সিম্পল জিনিস। তো আমরা হচ্ছে কোর্সিকা বুঝতে পারছি, তাই না? আমরা কোর্সিকা বুঝতে পেরেছি। ওকে।
তো কোষিকা গেল, তাহলে হচ্ছে মুকুলে। কোথায় আসবে? মুকুলে। তো কেউ কি আমাকে বলতে পারবা যে হাইড্রার কোন সময় বা কোন কালে, আমাদের তো মনে করো ষড় ঋতুর দেশ তাই না, তো কোন কালে হাইড্রা হচ্ছে খুব ভালো খাবার দাবার পায়? হ্যাঁ, আমরা যেমন বলি যে শীতকালে হচ্ছে অনেক ভালো শাকসবজি পাওয়া যায়, অনেক খাবার দাবার পাওয়া যায়। তো এই হাইড্রার জন্য আসলে কোন জিনিসটা বেটার, মানে কখন সে খাবার পায়? কেউ কি বলতে পারবে আমাকে যে কোন কাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল নাকি হেমন্তকাল, কখন খাবারের তোমার কি বলে পর্যাপ্ততা থাকে? ভেরি গুড। সামার, সামার, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। ওকে, ভেরি গুড। তার মানে মুকুল হচ্ছে যখন তোমার গ্রীষ্মকালে গ্রীষ্মকালে পর্যাপ্ত পর্যাপ্ত খাবার থাকে, বা আহার বলতে পারি আমরা, পর্যাপ্ত আহার থাকে। তখন যে জিনিসটা হয় যে ওর যে বডির প্রায় মোটামুটি মাঝখানের দিকে এরকম মুকুলের মতো তৈরি হয়। মুকুল তৈরি হয়। এবং আমরা জানি যে মুকুল যে তৈরি হয় এটা কি আসলে যৌন জননের অংশ নাকি অযৌন জননের অংশ? এটা একটু আমাকে বলো, যে এই যে মুকুল তৈরি হয় এটা কি যৌন জননের অংশ নাকি অযৌন জননের অংশ? অনেকে ভালো অ্যান্সার দিছো। তাইফুর, ফারিহা, দীপজয়া, অথই, মনিজা, শ্রাবণী, মিম। আমাদের হাইড্রার যে মুকুল তৈরি হয় সেটা আসলে অযৌন জনন। ভেরি গুড, ভেরি গুড। তাহলে হচ্ছে মুকুল তৈরি, এটা হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া, অযৌন জনন প্রক্রিয়া। তাহলে তিনটা জিনিস, যে গ্রীষ্মকালে হচ্ছে বেশি বেশি খাবার থাকে, তো যখন ও বেশি বেশি খাবার পাচ্ছে তখনই তো চাবে না যে একটু প্রোডাকশন বাড়াই, তো তখনই এরকম হয়। আর কোথায় হয়? বডির মাঝখানের দিকে হয়, এবং হচ্ছে তোমার এটা হচ্ছে একটা অযৌন জনন প্রক্রিয়া। তো মুকুল থেকে হচ্ছে মোটামুটি এটুকু জানলেই এনাফ। তাহলে আমাদের বাকি রয়ে গেল কি? আমাদের বাকি রয়ে গেল হচ্ছে কোনটা বাকি রইল? জননাঙ্গ। জননাঙ্গ। তো জননাঙ্গে আমরা দেখছিলাম যে উপরের দিকে, উপরের দিকে বা আপার পার্টে উপরে কি থাকে? উপরে থাকতেছে আমাদের না আসলে হাইড্রার টেস্টিস, আর নিচে কি? ওভারিস, তাই না? উপরে হচ্ছে তোমার শুক্রাশয় আর নিচে দিয়ে হচ্ছে ডিম্বাশয়। তো এখন এখানেও একটা কাল আছে, যে আগেরটায় যে তোমার গ্রীষ্মকাল ছিল তাই না, তো এখানেও তোমার আরেকটা কাল আছে। তো ওই কালটা হচ্ছে কে কে পারবা? দেখি তো ওই কালটা কে কে পারবা? হেমন্ত শীতকাল, হেমন্ত শীতকাল। ভেরি গুড। সবাই কত ভালো পড়াশোনা করে। তো এই যে তোমার জননাঙ্গের অর্থাৎ তা তো সবসময় অ্যাক্টিভ থাকে না, তো কখন আসলে অ্যাক্টিভ থাকে? তার অ্যাক্টিভেশন টাইমটা কখন? সেটা হচ্ছে হেমন্ত এবং শীতকাল। শীতকালে তাদের হচ্ছে এটা খুব ভালো সময়। তো এটা হচ্ছে আমি মনে রাখতাম দিয়া হাসি দিয়ে। এটা জাস্ট আমার নিজের টেকনিক। তোমরা হচ্ছে তোমাদের মতো মনে রাখতে পারো, যে হাসি দিয়ে মনে রাখতাম যে হেমন্তকাল বা শীতকাল, বা হেসে, তোমরা যেভাবে মনে রাখতে পারো, তোমাদের ইচ্ছা অ্যাকচুয়ালি। তো এখন আমাকে বলো, এটা ফার্স্ট ক্লাসে অবশ্যই অনেক অ্যান্সার দিছিলা, যে হাইড্রার বডিতে তোমার শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে, তাহলে তোর নিজের বডিতেই আর কি জাইগোট ফর্মেশন হওয়া উচিত, তাই না? জাইগোট তৈরি হওয়া উচিত না, কিন্তু কেন হচ্ছে স্বনিষেক হয় না, বা ওর নিজের বডিতেই কেন, মানে নিজেদের মধ্যে কেন জাইগোট তৈরি হয় না? এটা কে পারবা? হাসি দিয়ে প্রজনন। আরে ওকে, থ্যাংক ইউ অথই। অথই বলছে যে দুইটা এক সময়ে পূর্ণতা পায় না। অর্থাৎ দেখো যে
তোমার এই যে ডিম্বাশয় এবং শুক্রাশয় এগুলো তো পূর্ণ হইতে হবে, তাই না? তো এখন ডিম্বাশয় এবং শুক্রাশয় একই টাইমে পূর্ণতা পায় না, তারা ডিফারেন্ট টাইমে পায়। মনে করো যে এখন একটা হাইড্রার শুক্রাশয় তোমার পূর্ণতা পাইছে কিন্তু ডিম্বাশয় পায় নাই, তো অন্যটার আবার ডিম্বাশয় পাইছে, তখন এইটার শুক্রাশয় থেকে যে শুক্রাণু সেটা কি করবে, অন্যটায় ডিম্বাশয়ের ডিম্বাণুর সাথে বিক্রিয়া করবে, পরে কি জাইগোট ফর্মেশন হবে। তো হাইড্রার জনন নিয়েও হচ্ছে একটা ক্লাস নেওয়া যাবে, সমস্যা নাই। তো জাস্ট এটা অনেক সময় অবজেক্টিভে আসে যে হাইড্রার ক্ষেত্রে স্বনিষেক কেন হয় না, পরিস্ফুটন ভিন্ন সময় হয়, একই সময় তৈরি হয় না। ওকে, থ্যাংক ইউ সবাইকে। কালের পার্থক্য, এক্স্যাক্টলি। ওকে, তাইলে হচ্ছে আমাদের শেষ, বাহ্যিক জিনিস শেষ। তাহলে হচ্ছে তোমাদের যদি বাহ্যিক গঠন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে ভাইকে ঝটফট করে ফেলো যে ভাইয়া এই জিনিসটা আরেকবার একটু যদি বলতেন, বা এটা বুঝতে পারিনি। সব কিছু বুঝতে পেরেছো? কি অবস্থা তাইপুর সেন্টিমো কেন? ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো এইখান থেকে মেডিকেলের জন্য এই তোমার এখন যেগুলো বললাম বাহ্যিক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। স্পেশালি তোমার কোষিকার যে সংখ্যাটা ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেহের কোন পার্টে কোনটা থাকে, এগুলো কিন্তু খুবই বেসিক। হ্যাঁ, মেডিকেলে কিন্তু এগুলা আসে, মেডিকেলে এগুলা আসে। তো এখন দেখো যে আমরা ফার্স্ট ক্লাস চাঁদের আলোর থেকে সূর্যের আলোয় আসলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো যে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে হাইড্রা হচ্ছে কি ডিপ্লোব্লাস্টিক, তাই না? ডিপ্লোব্লাস্টিক এনিমেল। তো ডিপ্লোব্লাস্টিক ভাইয়া হচ্ছে প্রথম ক্লাসে ভালো করে বুঝাই দিয়েছিলাম। তো যারা নতুন তারা হচ্ছে প্রথম ক্লাসটিকে দেখে এসো, ওইটা ইউটিউবে পাবা, প্লাস গ্রুপেও পাবা, পেজেও পাবা। তো ডিপ্লোব্লাস্টিক মানে কি, যে এটার হচ্ছে ভ্রূণ অবস্থায় দুইটা আবরণ থাকবে, তাই না? তার মানে তার হাইড্রা যে পুরো বডিটা দুইটা স্তর থেকে তৈরি হবে। তো দুইটা স্তরের নাম কি ছিল, মানে ভ্রূণ অবস্থায় একটা কি ছিল, বাইরের দিকে কি একটোডার্ম, তাই না? আমরা জানি যে একটো মানে হচ্ছে বাইরে, আর ভিতর দিকে কি এন্ডোডার্ম, তাই না? এগুলো হচ্ছে ভ্রূণ অবস্থায় থাকে। তো যখন হচ্ছে এগুলো পরিণত হয় তখন আমরা একটোডার্মটা কি হয়, এপিডার্মিস হয়ে যায়, তাই না? এপিডার্মিস হয়ে যায়। তো এপিডার্মিস মানেও হচ্ছে তোমার বাইরের দিকে বা উপরের দিকে। আর এন্ডোডার্মটা আসলে এন্ডোডার্মিস হয়, কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে গ্যাস্ট্রোডার্মিস। তো কেন গ্যাস্ট্রোডার্মিস লেখা? তো দেখো হাইড্রার হচ্ছে বডি হচ্ছে এর দুরা সাইজ, ঠিক আছে? তোর ভিতরে তো নলাকার ভিতরে, তো দেখা যায় যে ওর ভিতরের পুরো জায়গাটাই আসলে তোমার একটা খাদ্য গহ্বরের মতো। এবং আমরা কি পেটে অনেকে বলেন যে গ্যাস্ট্রিকের পেইন হয়েছে, তো গ্যাস্ট্রিক কথাটা শুনলেই মনে করবা যে তোমার খাদ্যনালীর কিছু একটা বা স্টোমাক বা পাকস্থলী রিলেটেড। তো এই জন্যই ওই ভিতরের যে জিনিসটা ওই লেয়ারটাকে নাম দিয়েছে কি গ্যাস্ট্রোডার্মিস। হ্যাঁ, এন্ডোডার্মিস না দিয়ে কি দিয়েছে, গ্যাস্ট্রোডার্মিস দিয়েছে। সেটা নিয়ে কনফিউজ হয়ে যেও না। তো এখন আমাকে বলো যে এই একটোডার্ম না, আসলে এটা তো ভ্রূণ অবস্থায়। হ্যাঁ, এগুলো কিন্তু ভ্রূণ অবস্থায়। হাইড্রা যখন বাবু থাকে ছোট তখন হচ্ছে এরকম থাকে, আর যখন পরিণত হয় তখন হচ্ছে এগুলো থাকে। তো এই যে তোমার এপিডার্মিস এবং এন্ডোডার্মিস এই দুইটার মাঝখানে একটা অকোষীয় লেয়ার থাকে। কি থাকে? অকোষীয় লেয়ার থাকে। তো ওই অকোষীয় স্তরটার নাম তোমরা আমাকে বলো, কি থাকে? অকোষীয়
অকোষীয় স্তর, ওই অকোষীয় স্তরের নামটা আমাকে বলো তোমরা। সিলিকন তো অ্যান্সার, সাইমন ভালো অ্যান্সার দিচ্ছ। সাইমন বলতেছিল যে ও নাকি পারে না, বুঝছো, মন খারাপ হচ্ছিল যে মেয়েরা সব অ্যান্সার দিয়ে দিচ্ছে, ছেলেরা পারছে না কেন। তো এই তুমি পারছো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। সবাই বলছে কি মেসোগ্লিয়া, তাহলে হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া কি জেলির মতো দেখতে, তাই না? এটা হচ্ছে কি একটা জেলির মতো অকোষীয়, জেলির মতো অকোষীয় একটা লেয়ার। সে কি করে এই দুইটা জিনিসকে আসলে একসাথে করে রাখার জন্য সে হেল্প করে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা হচ্ছে এপিডার্মিসটা আছে আজকে ভালো করে বুঝবো, ঠিক আছে? এপিডার্মিসটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ পার্ট, এবং এপিডার্মিসটা আমরা ভালো করে পড়ব, কারণ এখান থেকে অবজেক্টিভ আসে। তো তোমরা অনেকে আমাকে বললো যে ভাইয়া এপিডার্মিসে তো কী কী জিনিস থাকে, ওগুলো তো মনে থাকে না আসলে, তো ওগুলো মনে রাখবেন কীভাবে? এখানে অনেকে হচ্ছে অনেক রকম ছন্দ দেয়, তোমরা নিজেরাও ছন্দ বানিয়ে নিতে পারো। আমিও হচ্ছে মাঝে মাঝে যখন অনেক বেশি তেল থাকতো শরীরে, তখন নিজেও ছন্দ বানিয়ে নিতাম। তো মনে করো নিজে থেকে যে ছন্দটা পড়বা বা যে ছন্দটা তোমার ভালো লাগবে ওইটাই বারবার পড়বা। একটা জিনিসের জন্য মাল্টিপল ছন্দ পড়তে যাও না। আমার মেডিকেল অ্যাডমিশনের সময় আমি অনেক ছন্দ বানাইছিলাম, বুঝছো। কারণ পরবর্তীতে একটা জিনিস যেটা হয়েছে, পরীক্ষার হলে গিয়ে যে ঝামেলাটা পড়ছি আমি, সেটা হলো যে আমার কোনো ছন্দই মনে নেই, বুঝছো। আমার লিটারেলি মানে কোনো ছন্দই মনে নেই। তখন মানে আমার খুব আফসোস হচ্ছিল যে এত সময় নষ্ট করলাম ছন্দের পেছনে। তো এই জন্য তোমরা যে জিনিসটা করবা, যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে, ওই জিনিসটা ছন্দ বানাবা। অন্য আর কিছুর ছন্দ বানায় না, তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে করতেছে না, ঠিক আছে? এখন তেল আছে, এখন তেল আছে দেখেই তো তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের পড়াচ্ছি। হ্যাঁ, হোস্টেলে থেকে তেল বের হয়ে গেছে। আচ্ছা, তো এপিডার্মিসের কোষ, এপিডার্মিসের কোষ সমূহ, এপিডার্মিসের কোষ সমূহ। তো এটা আমি যেভাবে মনে রাখি, আমি মনে রাখতাম নিজ পয়সাই সঙ্গী। নিজ পয়সাই সঙ্গী, ঠিক আছে? নিজ পয়সায় সঙ্গী। আরে নিজের টাকা পয়সা থাকলে একটা মনে যে খুব ভালো একটা ফিল হয়, যে সাথে কিছু একটা আছে, সিকিউর ফিল হয়। তো দিয়ে মনে রাখবো কি আমরা, নিডোব্লাস্ট। তো ভাইয়া ফার্স্ট ক্লাসে বলছিলাম যে যখনই ব্লাস্ট কথাটা থাকবে, ব্লাস্ট কথাটা মানে হচ্ছে কি অপরিণত, তাই না? অপরিণত। তার মানে কি, যে আমাদের যেটা নিডোসাইট ছিল, হ্যাঁ, নিডোসাইট যখন সাইট থাকবে তখন মনে করব যে আমরা যে সেলটা সেটা কি পরিণত, ঠিক আছে? পরিণত হয়ে গেছে। কিন্তু পরিণত হওয়ার আগে যে অবস্থা সেটাকে আমরা নিডোব্লাস্ট বলবো, সেটাকে আমরা ব্লাস্ট বলবো। তো নিডোব্লাস্টটাই পরবর্তীতে আসলে নিডোসাইট হয়। তারপরে জ দিয়ে হচ্ছে আমরা কি মনে রাখবো? জ দিয়ে মনে রাখবো আমরা জনন কোষ। কি জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। কি মনে রাখবো? রিপ্রোডাক্টিভ সেল, তাই না? বোম ব্লাস্ট, কি লিখছো? ছন্দ বানাইছো বাট মনে থাকে না। হ্যাঁ, সব আসলে মনে থাকবে না, এগুলো হচ্ছে বারবার চর্চা করার সময়। প দিয়ে যেন কি ছিল? পেশি আবরণী। পেশি আবরণী, এটা হচ্ছে দুইটা দিয়েই। পয় দিয়ে হচ্ছে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ,
এইটুক চাইলে তোমরা নোট করে রাখতে পারো। পেশি আবরণী কোষ, সা দিয়ে হচ্ছে তোমার একটা ছিল সংবেদী কোষ, আরেকটা ছিল স্নায়ু কোষ। তো একটা মনে রাখলেই হবে, স্নায়ু মনে রাখি, স্নায়ু কোষ, স্নায়ু কোষ বা সেন্সরি সেল, বাকি সেন্সরি সেল। তারপরে রস্যই দিয়ে কি, রস্যই দিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়াল, কঠিনটা কেন জানি বেশি মনে থাকে, ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল কোষ। তারপর হচ্ছে তো দিয়ে একটা কি ছিল স্নায়ু কোষ, আর হচ্ছে কি সংবেদী, সংবেদী, সংবেদী কোষ। এই যে আছে তো দিয়ে মনে। আর লাস্টে হচ্ছে গ দিয়ে হচ্ছে কি জানো, গ্রন্থি কোষ নাকি, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ। ওকে, থ্যাংক ইউ সবাইকে, সবাই হচ্ছে আমাকে অনেক হেল্প করছো। তো এটা একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, তোমাদের কাছে হয়তো অনেকের কাছে আছে এই জিনিসটা। একটা স্ক্রিনশট নিয়ে আমাকে করো, বলো যে স্ক্রিনশট ডান ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস কোন জায়গাতে থাকে এবং তাদেরকে একটু একটু হচ্ছে ডিটেল জানার চেষ্টা করব। ওকে, কোঅপারেটিভ হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো এটা একটা হিজিবিজি একটা ছবি, আমার নিজেরও মনে থাকে না, এটা স্টেপ বাই স্টেপ আঁকতে হয় আর কি। তো দেখো, একদম ফার্স্টে হচ্ছে আমরা এরকম কিছু আঁকবো, এরকম কিছু আঁকবো। তো এই জিনিসগুলোকে কি বলছি আমরা, এই জিনিসগুলোকে বলছি আমরা পেশি আবরণী কোষ। কি বলছি, পেশি আবরণী, পেশি আবরণী কোষ, ঠিক আছে, পেশি আবরণী কোষ। তো এই যে পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষের দেখো বাইরের যে সাইডটা ওটা কি চওড়া, তাই না? বাইরের সাইডটা চওড়া আর ভিতরের সাইডটা হচ্ছে চিকন। তো চওড়া সাইডে এরা কি করে, একটা নিজেদের মধ্যে একটা লেয়ার দিয়ে একটা এটার সাথে লেগে থাকে। তো উপরে হচ্ছে একটা লেয়ার থাকে, সেটাকে আমরা আবরণ থাকে, ওটাকে বলে আমরা কিউটিকল বলি। মানে পুরো এপিডার্মিসটাই তোমার কিউটিকল নামক একটা আবরণ দিয়ে ঢাকা থাকে। গেল। তো এরপরে এখন কথা হচ্ছে এটা পেশি আবরণী কোষ নামটা কেন আসলো, এটা আমি একটু পরে আসতেছি। তো এইখানে কিছু ছোট ছোট তোমার কি থাকে, মিউকাস সেল থাকতে পারে। কি থাকতে পারে, মিউকাস সেল থাকে। তো ওই যে পিচি পিচি এগুলোর কি বলি, মিউকাস সেল বা মিউকাস বস্তু, মিউকাস বস্তু বলতে পারি। এবং এখানে হচ্ছে কি সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজম থাকবে, ঠিক আছে, অনেকগুলো সাইটোপ্লাজম থাকবে। তাহলে এই যে এগুলাকে কি বলছি আমরা, এগুলাকে আমরা বলছি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তো এরপরে যে জিনিসটা, কমেন্টে কি অবস্থা, ছেলেরা হচ্ছে একটু কমই থাকে, যদি মেডিকেলে যাও দেখবা যে মেয়ে অনেক বেশি ছেলে অনেক কম, তখন আসলে ওরকম ফিলই হয়। আই ক্যান ফিল দ্যাট। আচ্ছা দেখো, তো এখন দেখো যে এই যে তোমার পেশি আবরণী কোষ,
তো এটার দুই সাইড দিয়ে এরকম কিছু পেশি প্রবর্ধন বের হয়। প্রবর্ধন মানে হচ্ছে বর্ধিত পেশি, সুতার মতো আর কি। তো এগুলো বের হয় দুই সাইড দিয়ে। তো এই পেশি প্রবর্ধনগুলা, তাহলে এগুলোর নাম কি? পেশি প্রবর্ধন। পেশি প্রবর্ধন, পেশি প্রবর্ধন। তো পেশি প্রবর্ধনটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে তোমার মায়োনিক নামক একটা জিনিস আছে, মায়োনিম। মায়োনিম নামক এক ধরনের পদার্থ দিয়ে তৈরি। এই মায়োনিম জিনিসটা এক্স্যাক্টলি কি আমি অনেক খুঁজছি, বাট পাচ্ছি না। যদি পাই তোমাদেরকে পরে জানাই দিব, ঠিক আছে, পরের ক্লাসে। মায়োনিম দিয়ে তোমার হচ্ছে এই পেশি প্রবর্ধনগুলো তৈরি। তো এই পেশি প্রবর্ধনের কাজ হচ্ছে, পেশি প্রবর্ধনগুলো কি করে? তোমার সংকোচন পোষণে সহায়তা করে। হ্যাঁ, তারা হচ্ছে স্কুইজিং বা তোমার ডাইলেটেড হতে সাহায্য করে। তো মোটামুটি আমরা জানলাম। আর কিছু, হ্যাঁ, তো এরপরে দেখো, অন্যটায় যাওয়ার আগে আমি বলি যে কেন এটাকে তোমার পেশি আবরণী কোষ বলা হয়। পেশি আবরণী কোষ কেন বলা হয়? তো দেখো যে এখানে আমরা দেখলাম যে পেশি প্রবর্ধন আছে, তার মানে কি মাসেল রিলেটেড কিছু আছে, তাই না? তো এই জন্য ওইখান থেকে পেশি কথাটা আসছে, বা মাস্কুলো, মাস্কুলো কথাটা আসছে। তারপর দেখো যে বাইরের দিকে আমরা দেখলাম যে একটা আবরণের মতো তৈরি করে, হ্যাঁ। তো এই জন্য ওইখান থেকে আবরণ কথাটা আসছে। আবরণ মানে এপিথেলিয়াল, মানে আবরণ এপিথেলিয়াল, আর কোষ মানে থেকে সেল। তার মানে আমরা বলতে পারি কি মাস্কুলো এপিথেলিয়াল সেল। তো এটা তোমার অনুধাবন কোশ্চেনে আসে যে কেন এটাকে পেশি আবরণী কোষ নাম দেওয়া হয়েছে। তো তুমি বলবা যে এখান থেকে যে পেশি প্রবর্ধন বের হয় দুই সাইডে, যেগুলো হচ্ছে মায়োনিম দিয়ে তৈরি, সো ওখান থেকে হচ্ছে পেশি নামটা আসছে। আর যেহেতু এটা একটা বাইরের দিকে আবরণ বা লেয়ার তৈরি করতেছে, সো ওখান থেকে আসছে কি আবরণী, সো পেশি আবরণী কোষ, সিম্পল। থ্যাংক ইউ ফারিহা। মায়োনিম হচ্ছে এক ধরনের তন্তু, এটা সংকোচনের প্রসারণে সহায়তা করে। না, ভুলে এসে পড়ো নাই, তখন হচ্ছে জ্ঞান আহরণ করার জন্য চলে আসছে। ওকে, গেল। তো তারপরে আসো যে আচ্ছা, তারপরে আমরা পড়বো কি ইন্টারস্টিশিয়াল সেল। কি পড়বো? ইন্টারস্টিশিয়াল সেল। তো ইন্টারস্টিশিয়াল সেলগুলো আসলে কোথায় থাকে? ইন্টারস্টিশিয়াল কোষগুলা তোমাকে দেখাই। এই যে দেখো তোমাদের যে পেশি আবরণী কোষ, তো এইগুলার মাঝখানে যে জায়গা, সেখানে কিছু জিনিস থাকে, সেখানে কিছু জিনিস থাকে। তো এই জিনিসগুলোকেই বলা হয় কি ইন্টারস্টিশিয়াল সেল, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল সেল। চিত্রটা মনে রাখতে হবে, চিত্রটা হচ্ছে মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর কি। মানে তুমি যদি চিত্রটা মনে রাখো তাহলে তোমার জন্য বেটার হয়, কারণ পরীক্ষায় ধরো ছবি দিয়ে চিহ্নিত করে দিল যে এটা কি, তখন তো তুমি কনফিউজড হয়ে যাবে, তাই না? খেজুরের মতো। আচ্ছা, তো এখন দেখো তাহলে এগুলাকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি কি ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। তো এখন এই ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি? এই যে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম না যে তোমার হাইড্রার হচ্ছে যে কোনো স্বাভাবিক মৃত্যু নাই, ওর একটা রিজেনারেশন পাওয়ার আছে, পুনরুৎপত্তি ক্ষমতা আছে। তো এই যে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ, এই কিন্তু এই কাজটা করে। হ্যাঁ, ও কী করে? মনে করো যে আমরা তো অনেক কিছু পড়ছি, তো হাইড্রার যদি কোনো একটা অঙ্গ হচ্ছে নষ্ট হয়ে যায় বা ক্ষতি হয়ে যায়, তখন এই ইন্টারস্টিশিয়াল কোষটা কী করে? সেটা রিপেয়ার করতে সাহায্য করে। হ্যাঁ, সে হচ্ছে অন্য কোষে ট্রান্সফার হতে পারে বা অন্য কোষে রূপান্তরিত হতে পারে। এই ইন্টারস্টিশিয়াল কোষের এই পাওয়ারটা হচ্ছে দিছেন। তো এই ইন্টারস্টিশিয়াল কোষের জন্যই হচ্ছে এই কাহিনী। কমেন্টে তোমরা কি করতেছো?
আচ্ছা ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল কোষ আমরা পড়লাম। তো ইন্টারস্টিশিয়াল কোষের হচ্ছে তোমার কাজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়ে নিও। তো এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা পড়বো হচ্ছে কি সংবেদী কোষ। সংবেদী কোষ, তো বেচারা সংবেদী কোষ একটু চিপায় চাপায় হ্যাঁ মুকুল সৃষ্টিতে অংশ নেয়, হেল্প করে। মানে ইন্টারস্টিশিয়াল কোষের কাজই হচ্ছে অন্য কোনো কোষে সে দরকার অনুযায়ী রূপান্তরিত হতে পারে। তো দেখো সংবেদী কোষ কোথায় থাকে? তো এই যে ইন্টারস্টিশিয়াল কোষের মাঝখানে কিছু জায়গা পাইছে, ওই চিপা জায়গা দিয়ে হচ্ছে কিছু সংবেদী কোষ ঢুকে যায়। ওই চিপা জায়গা দিয়ে একটা সংবেদী কোষ ঢুকে যায়, এবং এগুলো হচ্ছে বাইরের দিকে একটা লোমের মতো থাকে এবং নিচের দিকে কিছু রোমের মতো থাকে। এগুলো বাইরের দিকে একটা রোমের মতো থাকে, নিচের দিকে থাকে। তো সংবেদী কোষের নিচের দিকে যে রোমগুলা সেগুলো কি করে তোমার কি বলবো, আমরা তো এপিডার্মিস পড়তেছি তাই না? তো সেগুলো কি করে বিভিন্ন স্নায়ু কোষ যেগুলো আছে, মনে করো স্নায়ু কোষ, এই সংবেদী কোষগুলো কি করে ওই স্নায়ু কোষের সাথে বন্ড ফর্মেশন করে। হ্যাঁ, তো দেখো সংবেদী মানেই কি যে আমরা কিছু সেন্স করতে পারতেছি। ধরো আমি তোমার একটা টোকা মারলাম, তুমি কি টের পাবা না? তো এই তোমার টোকাটা মারছি, টোকা মানে তুমি যে ব্যথা পাইছো, ওই ব্যথাটা কি করে সংবেদী কোষটা তোমার স্নায়ু কোষে পাঠায় দেয়। হ্যাঁ, ব্যথাটাকে রিসিভ করতেছে সংবেদী কোষ, কিন্তু ওটাকে ব্রেনে সিগন্যাল নিয়ে যাচ্ছে কি স্নায়ু কোষ। ঠিক আছে, এই জন্য এদের মধ্যে কানেকশন থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেন্সরি সেল মিম ভেরি গুড। এগুলো হচ্ছে তোমার পেশি আবরণীর কোষের ফাঁকে ফাঁকে হচ্ছে থাকে। তবে হচ্ছে দেখো যে তোমার কোন জায়গায় সেন্স বেশি দরকার, যেগুলো দিয়ে তুমি বেশি কাজ কারবার করো, তাই না? এখন হাইড্রা কি করে, মুখ দিয়ে হচ্ছে খাবার খায়, আবার বর্জ্য পদার্থ বের করে দেয়, আবার কোষিকা দিয়ে কি করে তোমার আত্মরক্ষা করে, খাবার ধরে। তাহলে যে তোমার কোষিকা, হাইপোস্টোম, তারপর মুখ ছিদ্রের আশেপাশে এইসব জায়গাতে তোমার এই সংবেদী কোষগুলো বেশি থাকে। হ্যাঁ, এটা একটু বুঝে পড়বা। তোমার কমেন্টে দুষ্টামি করো না, ক্লাসে মনোযোগ দাও, না হলে ভাইয়ার কষ্ট সার্থক হবে না। হ্যাঁ, সমকোণে থাকে, গুড কোয়েশ্চেন, গুড। যে এ দেখো লম্বা লম্বি আছে না, সমকোণে থাকে। কিন্তু তোমার স্নায়ু কোষ যেগুলো আছে, স্নায়ু কোষগুলো কি সমান্তরালে আছে, স্নায়ু কোষ। তারপরে মনে করো যে তোমার এই যে পেশি প্রবর্ধনগুলো ছিল, এগুলো কিন্তু সমান্তরালে হয়েছে। ঠিক আছে, মনে রাখবো। তাহলে সংবেদী কোষ গেল, স্নায়ু কোষ গেল। তো এই যে তোমার স্নায়ু কোষগুলা, ওরা হচ্ছে নিজেদের মধ্যে একটা কি করে, একটা জালিকার মতো তৈরি করে, মানে নিজেদের মধ্যে একটা কানেকশন তৈরি করে। ওই কানেকশনটাকে কি বলা হচ্ছে, স্নায়ু জালিকা বলা হচ্ছে। নিজেদের মধ্যে একটা কানেকশন তৈরি করে, সেটাকে আমরা বলছি কি স্নায়ু জালিকা। সেটাকে আমরা বলছি কি স্নায়ু জালিকা। আমি যখন ইন্টারে ছিলাম তখন এই ছবি দেখলে আমার মাথা ঘুরে যেত। তো এরপর আমি চিন্তা করলাম যে আচ্ছা এত কিছু বাদ দিই, এত কিছু বাদ দিয়ে আমরা হচ্ছে একটা একটা করে আঁকি। একটা একটা করে আঁকতে থাকলে দেখা যায় যে পুরো ছবিটাই কমপ্লিট হয়ে যায়। তো তোমরাও হচ্ছে এটা করবা। তো তোমাদের হচ্ছে ভাইয়া HW দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি যে এগুলো আঁকবা। ঠিক আছে, খুব সুন্দর হয়তো এরকম না, বাট একবার প্র্যাকটিস করো। হ্যাঁ, একবার প্র্যাকটিস করো, পরে এটার জন্য শুক্রিয়া আদায় করবা যে না একবার প্র্যাকটিস করছিলাম ভাইয়ার ক্লাসে, তো খুব ভালো হয়েছে আসলে প্র্যাকটিসটা করে। তো এইটা তো তারপরে বাদ গেল কি, বাদ গেল হচ্ছে তোমার গ্রন্থিকোষ, তাই না? গ্রন্থিকোষ। তো গ্রন্থিকোষটা হচ্ছে এখানে ছবিতে নাই। তো গ্রন্থিকোষটা হচ্ছে এগুলো হচ্ছে তোমার মনে রাখো যে গ্রন্থিকোষ মানে কি, সে বিভিন্ন হচ্ছে তোমার হরমোন টাইপের কিছু হচ্ছে নিঃসরণ করবে। তারপরে হচ্ছে যে তোমার কিছু কি বলবো ওইসবই, মানে তার কাজ হচ্ছে ক্ষরণ করা, এই জিনিসগুলো। এগুলো হচ্ছে তোমার মুখের চারপাশে হচ্ছে বেশি থাকে আর কি। চিত্রটা অনেক কঠিন লাগে, ওইটাই বললাম যে তুমি হচ্ছে একটা একটা করে আঁকবা। ফার্স্টে হচ্ছে বড়টা আঁকবা, পেশি আবরণী, ওইটার মাঝখান দিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল দিবা, তারপর পেশি প্রবর্ধন দিবা, তারপর হচ্ছে মিউকাস দিবা, সাইটোপ্লাজম দিবা, তারপরে স্নায়ু কোষ আঁকবা, চিপা দিয়ে সংবেদী কোষ ঢুকে দিবা। তো এগুলো হচ্ছে পড়বা। আরেকটা জিনিস বাদ গেছে,
সেটা হচ্ছে যে এখানে আমি ফাঁকা রাখছিলাম এই কারণে, এই জন্য হচ্ছে মাত্র খেয়াল হলো। তো এখানে না একটা জিনিস থাকে, হচ্ছে কি নেমাটোসিস্ট। ছবিটা ভালো হবে না, এই জায়গাটা কি থাকে, বা তুমি নিডোসাইট বলতে পারো। হ্যাঁ, নিডোসাইট বা নেমাটোসিস্ট একটা হুইলিস, বা নিডোব্লাস্টও বলতে পারো। নিডোসাইটই লিখে দিই, বই যেটা আছে ওইটাই লিখো। তো নিডোসাইট বা নিডোব্লাস্ট এগুলো হচ্ছে থাকে। তো আই হোপ হচ্ছে এখন বাকি থাকে হচ্ছে তোমার জনন কোষ আর হচ্ছে নিডোসাইট নিয়ে হচ্ছে ব্যাখ্যা। তো ওগুলো নিয়ে হচ্ছে আলাদা ক্লাস নিতে হবে, কারণ জনন কোষ নিয়ে হচ্ছে ডিটেল পড়ানো তেমন, মানে অনেক ডিটেল পড়াইতে হবে জনন কোষ পড়াইতে হইলে। তো জনন কোষে তুমি সিম্পলি মনে রাখতে পারো যে ওখানে হচ্ছে ডিম্বাণু আর শুক্রাণু থাকবে। তো শুক্রাণুতে হচ্ছে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে ওর বডি, একটা হচ্ছে সেই বিখ্যাত লেজ, ঠিক আছে। আর ডিম্বাণুতে হচ্ছে তিনটা পোলার বডি থাকে। পোলার বডি অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে ডিম্বাণুর পার্ট। পরবর্তীতে হচ্ছে কয়েকটা পোলার বডি দেখা যায় নষ্ট হয়ে যায়। তোমরা 9-10 হচ্ছে ওই যে নিচে গিয়ে পড়ে আসছো না, পুংস্তবক, স্থিস্তবক, তো স্ত্রী যে রেণুটা ওখানে পোলার বডি ছিল, ওরকম আর কি। অনেকবার ট্রাই করেও পাওয়া নাই। নিডোসাইট সুন্দর লাগে, হ্যাঁ নিডোসাইট আমারও ভালো লাগে। আচ্ছা, তো আমি জানি কী বলতে চাইছিলাম, মেডিকেলে একটা কোশ্চেন আসছিল 2018 সালে, যে আচ্ছা ভুলে গেছি, আচ্ছা পরের ক্লাসে বলে দিব না। একটা প্রশ্ন আসছিল কেমন যেন, ও হ্যাঁ মনে পড়ছে, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে দেখো যে এই যে তোমার পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ না তোমার এপিডার্মিসের প্রায় সব জায়গাতেই থাকে। আবারও বলতেছি যে মেডিকেলের 2018 সালে একটা কোশ্চেন আসছিল যে পেশি আবরণী কোষ যেটা, সেটা এপিডার্মিসে প্রায় পুরোটা জায়গাতেই থাকে, ঠিক আছে। এটা পরীক্ষায় আসছিল যে এপিডার্মিসের সব জায়গায় কোন কোষটা থাকে, পেশি আবরণী কোষ তুমি পারো। তারপর মেডিকেল আরেকটা কোশ্চেন আসছিল যে তোমার দ্বিস্তর বিশিষ্ট প্রাণী কোনটা, ডিপ্লোপ্লাস্টিক কোনটা, হাইড্রা। তো আই হোপ তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো এবং ছবিটা আঁকা ট্রাই করো, একবার আঁকো, পরে হচ্ছে শুক্রিয়া আদায় করবা যে না একে ভালোই হয়েছে। হ্যাঁ একটু ট্রাই করো, একটা একটা করে আঁকবা। মনে করো ফার্স্টে পেশি আবরণী আঁকবা, পরে স্নায়ু করে আসবা, সংবেদী করে আসবে, একটা একটা করে আঁকবা, ভালো হবে। এখন ভাইয়া লাস্টে আরেকটা জিনিস বলে দিই, সেটা প্রথম ক্লাসেও ভুলে গেছিলাম, আজকেও প্রায় ভুলে গেছিলাম, কপাল ভালো যে মনে পড়ছে, এবং এটা ইম্পর্টেন্ট, ওখান থেকে মেডিকেলের কোশ্চেনও আসছিল। সেটা হচ্ছে যে এই যে হাইড্রার যে বডি, এই হাইড্রার বডিটা হচ্ছে অরীয় প্রতিসম। কি? অরীয় প্রতিসম, বা ইংলিশে আমরা বলি কি রেডিয়াল সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি। তো এগুলো আবার কি ভাই, এসব কি কথাবার্তা বলেন, লাস্টের দিকে এসে ভালো কথা বলবেন, কী সব কথাবার্তা। তো অরীয় প্রতিসম হচ্ছে যে মনে করো আমি যদি একটা বর্গ আঁকি, তো আমি যদি এটাকে এক্স অক্ষ বরাবর ভাগ করি এবং ওয়াই অক্ষ বরাবর ভাগ করি, হ্যাঁ মানে তার নিজস্ব অক্ষ বরাবর ভাগ করি, তাহলে আমি যে চারটা খণ্ড পাবো, এগুলো কি সমান থাকবে না? মানে এই বডিটা এমন যে তুমি যদি অক্ষ বরাবর ভাগ করো, যে অংশগুলো পাবা সেগুলো দেখতে কি সদৃশ। তো এই যে মিস্টার হাইড্রা যে আছে, তার বডিটাও যদি তুমি এভাবে ভাগ করো, তাহলে যে খণ্ডগুলো পাবা সেগুলো হচ্ছে তোমার সদৃশ হবে। এই জন্য হাইড্রার বডিটা কি রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসম। এবং আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে জেলিফিশ। তো এটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল যে কোনগুলো হচ্ছে অরীয় প্রতিসম। তো একটা হচ্ছে কি হাইড্রা, একটা জেলিফিশ, আরেকটা আছে সি অ্যামনিয়ন না কি জানি আসলে একটা আছে। আচ্ছা সাইহম ভালো কোশ্চেন করছো যে জয়কলির বইটা কেমন বায়োলজি অবজেক্টিভের জন্য। দেখো আমি মেডিকেলে কোনো গাইড না পড়ে, মানে অ্যাডমিশনের সময় কোনো গাইড না পড়ে চান্স পাইছি। ইন্টারেও আমি বায়োলজির তেমন আসলে গাইডেড পড়ি নাই, আমি মেইন বই পড়েই চান্স পাইছি আল্লাহর রহমতে। তখন আমি
আমিও বলবো যে গাইড দরকার নাই। এখন বাজারে হচ্ছে অনেক ভালো ভালো গাইড আছে, 2-3টা কোম্পানির গাইড আছে। তা এখন তুমি যে কোনো একটা কিনলেই হয়েছে। হ্যাঁ, যে কোনো একটা কিনলেই হয়েছে। আমি আসলে ওভাবে কোনোটা রেকমেন্ড করবো না, যেহেতু আমি পড়ি নাই ডিরেক্টলি কোনোটা। তো যে কোনো একটা কিনো এবং হচ্ছে অবশ্যই বইয়ের সাথে অ্যান্সারগুলো মিলায়ও। হ্যাঁ, কারণ অনেক সময় 100% কারেক্ট থাকে না। মিস্টার হাইড্রা হয়েছে, মিসেস হাইড্রা হইল না, কেন হয়নি? হাইড্রার মধ্যে 2টি থেকে। চৌথাই বলছে কেন্দ্র লম্ব অক্ষ বরাবর ভাগ করলে 2 সাইডে সদৃশ জিনিস পাওয়া যায়। গুড। মেডিকেলে চান্স পেতে হলে কি করতে হবে? মেডিকেলে চান্স পেতে হলে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যে সব কিছুর কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওকে, তো আমাদের ক্লাসটা হচ্ছে এখানে শেষ। যারা হচ্ছে নতুন, মানে ফার্স্ট ক্লাসটা করো নাই, ওটা হচ্ছে ইউটিউবে আছে। তো এটা যখন আমি ইউটিউবে আপলোড দিব, তখন এইটার সাথে সাথে ওইটার যে লিঙ্কটা ওইটাও আমি দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা হচ্ছে ওগুলো দেখো। হ্যাঁ, মূল বইয়ের আসলে কোনো বিকল্প নাই। আমি মেডিকেল অ্যাডমিশনেও মূল বই পড়ছিলাম। গাইডের আসলে পড়ার সময় পাওয়া যায় না, ফার্স্ট টাইমার ছিলাম। তো তোমার 3 মাসের মতো সময় পাইছিলাম। তো 3 মাসের মধ্যে দেখা যায় যে প্রথম 1 মাস আমি বুঝিই নেই যে আসলে কীভাবে পড়া উচিত। হ্যাঁ, তো কীভাবে পড়া উচিত আমি মানে একটু হেলাফেলা করে পড়তাম আর কি, বুঝতাম না যে এইভাবে পড়তে হয়। ইভেন আমি মেডিকেল অ্যাডমিশনের আগে জানতামও না যে কী কী সাবজেক্টের উপর পরীক্ষা হয়। তো খুব বাজে অবস্থা ছিল। পরে লাস্টের 2 মাস তো একদম নাকে মুখে পড়া লাগছে। তখন দেখা যায় যে মেইন বই মনে থাকতেছে না, গাইড কি পড়বো, তাই না? তো এরকম আর কি ব্যাপারগুলো। তো মেইন বই ফলো করলেই হবে। হ্যাঁ, তুমি হচ্ছে মেইন বই ফলো করবা এবং একটা জিনিস খেয়াল করো যে খুব বেশি পরীক্ষা দিবা। অনেকে হচ্ছে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয় পরীক্ষার জন্য শুধু। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে ধরো তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়বে। ধরো তুমি জানো যে লোহিত রক্তকণিকা বা আরবিসি সে হচ্ছে কি তোমার 120 দিন পরপর ধ্বংস হয় এবং নতুন করে গড়ে। তো 120 দিনের জায়গায় ধরো 4 মাস দিয়ে দিল, তাহলে কি অ্যান্সারটা কি ভুল? না, অ্যান্সারটা তো ঠিক। তো এখন তুমি যদি বেশি বেশি কোশ্চেন সলভ করো তাহলে তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়বে, এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়লে তোমার পরীক্ষার হলে তুমি যখন নার্ভাস থাকবা, নার্ভাস থাকার পরেও তোমার মানে অ্যান্সার রাইট দেওয়ার একটা যে শক্তি ওটা বেশি থাকবে। আবুল হাসান স্যারের বই পড়ছি, সেকেন্ড পেপারে গাজী আজমল স্যারের বই। এই যে তোমরা একটা জিনিস করো যে সব ইনফরমেশন মনে রাখতে যাও, সব ইনফরমেশন লাগে না, আসলে সব ইনফরমেশন লাগে না। তো কোনগুলো লাগে এগুলো হচ্ছে তুমি যদি কোশ্চেন ব্যাংক খুলো তাহলে হচ্ছে পাবা। এখন তুমি যদি গাইড খুলো, গাইডে পাবা না। তুমি বোর্ড কোশ্চেন দেখবা, ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন দেখবা, মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন দেখবা। ফিজিক্স পারো না, এখন না পারলে তো পড়তে হবে, পড়লে তো অবশ্যই পারবা। তুমি সময় দাও, তুমি টানা কয়েক ঘন্টা পড়ো, তুমি ইউটিউবে ভিডিও দেখো, বা তুমি যে স্যারের কাছে বা ভাইয়ের কাছে প্রাইভেট পড়তেছো তার পড়াটা ভালো করে দেখো, অবশ্যই পারবা। তো তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? না হলে হচ্ছে আমরা এখানে শেষ করে দিই। তো থ্যাংক ইউ সবাইকে, তোমরা হচ্ছে এত কষ্ট করে পুরোটা টাইম ছিলা, কোঅপারেটিভ ছিলা, অনেকে ভালো লাগছে ক্লাস নিয়ে। তবে হচ্ছে আমি আরও মানুষ এক্সপেক্ট করেছিলাম আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ। অনেকে হচ্ছে যে জানে না যে আজকে লাইভ ক্লাস আছে। হ্যাঁ, তো আমি প্ল্যান করতেছি যে একটা রুটিন টাইপ করে দিব আর কি পুরা মাসের, তাহলে হচ্ছে যে কেউ ভুলবে না আর কি, ওটা চেষ্টা করতেছি। কেমিস্ট্রি হচ্ছে যে কেমিস্ট্রি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যে আমি অ্যাডমিশনের আগে অনেক ধরনের বই পড়তাম, গুহ স্যারের বই পড়তাম, কবির স্যারের বই পড়তাম বলতে কি মানে কিনছিলাম তো অনেক বই, কিন্তু তেমন একটা পড়া হতো না। দেখা যেত যে এই চ্যাপ্টার এই বই থেকে, এই চ্যাপ্টার এই বই থেকে। তারপর আরেকটা বই ছিল অ্যাডলিন ম্যাডাম না কিসে জানি একটা বই ছিল, ওখান থেকে 4 নম্বর চ্যাপ্টার পড়ছিলাম। তো যখন মেডিকেল অ্যাডমিশন দিতে যাই তখন জানলাম যে আসলে হাজারিন আক্তারের বই থেকে কোশ্চেন আসে। তখন খুব খারাপ লাগতেছিল যে কী ব্যাপার, আমি এত বই পড়ছি, হাজারি স্যারের বই পড়ি নাই, বুঝছো? খুবই মানে হতাশ লাগতেছিল। তো নতুন হাজারি স্যারের বই কিনলাম, জীবনে কোনো দিন দেখিও নাই এই বই। হ্যাঁ, তোমরা হচ্ছে গ্রুপে দেখবা যে আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য কী কী বই পড়তে হবে একটা ভিডিও আছে, ইউটিউবে গেলেও পাবা। তো ওইটা ফলো করো, হ্যাঁ এখন থেকে ফলো করো, তাহলে আমার মতো এত ঝামেলায় পড়তে হবে না। আর দিন যত যাচ্ছে কম্পিটিশন তত বাড়তেছে। সো আমি যে প্রিপারেশন নিয়ে মেডিকেলের চান্স পেয়েছি, তোমাদের কিন্তু তার থেকে ভালো প্রিপারেশন নিতে হবে।
এই জন্য যে যত অ্যাডভান্স, আমি সানজিদাকে দেখতে পাচ্ছি, তো অনেক দিন পরে দেখলাম, তো এরকম একটা অবস্থা আর কি। আর বায়োলজিতে সেম, আসলে পড়ালেখা জিনিসটা তো আসলে মনে রাখার জন্য না, একটা সার্টেন স্টেজ পর্যন্ত আমাদেরকে মনে রাখতে হয়, এরপর আমরা আসলে ভুলে যাই। তো ওই পর্যন্ত নেওয়ার জন্য বারবার দেখা। আর আমি একটা টেকনিক ফলো করতাম যেগুলো কঠিন লাগতো আমার কাছে, যে কঠিন জিনিস আমি টানা 2-3 ঘন্টা না পড়ে আমি যে জিনিসটা করতাম ওইটাকে একটু সহজ করে কোথাও লিখে রাখতাম। তো ওইটা প্রতিদিন 5 মিনিট চোখ বুলাইতাম যে কি আছে, ও আচ্ছা এটা 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 এটা, 5 মিনিট চোখ বুলাতাম। এতে দেখা গেছে আমার ওই 2-3 ঘন্টা টানা ওই জিনিসটা পড়লে দেখা যায় আমি কয়েকদিন পরে ভুলে গেছি, কিন্তু টানা না পড়ার চেয়ে আমি যে কয়েকবার প্রতিদিন দেখতাম 5 মিনিট করে, ওইটা আমার বেশি ইফেক্টিভ হয়েছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, সবার জন্য দোয়া থাকবে। আর মেডিকেল অ্যাডমিশনের এইসব নিয়ে আসলে অনেক ভিডিও আসবে, অনেক লাইভ আসবে, তোমাদের গাইডলাইন ইনশাল্লাহ দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে খুব দ্রুত। আল্লাহ হাফিজ, দয়া করে আমার জন্য।